একটি অপ্রেমের গল্প। পর্ব 10। রোদ ঝলমলে বিকেল, মৃদু সমীরণে গাছের পাতা দুলছে। সেই ফাঁক করে সোনালি রোদ এসে পড়ছে জমিনে। কিছু দীপ্তরেখা আভার মুখেও দৃশ্যমান। হাতের তালুতে রাখা বাদামে ফু দিল সে। তারপর মুখে পুড়ল। বাদাম চিবাতে চিবাতে বলল, আপনাকে তো একটা খবর দেওয়া হয়নি। অন্বিতা প্রেগন্যান্ট। ব্রেঞ্চে হেলান দিয়ে চুপচাপ বসেছিল অয়ন। মাঠের দিকে চেয়ে দেখছিল বাচ্চাদের ছোটাছুটি। আচম্বিত এমন কিছু শুনে সে নড়ে বসল। অয়নের জবাব না পেয়ে তার দিকে চাইল আভা। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, খুশি হননি? অয়ন জোরপূর্বক হাসল কিছু বলার জন্য। উদ্যত হতেই আভা বলল, জোর করে হাসতে হবে না। বাবা হওয়ার বদলে মামা হচ্ছেন। আপনি না বললেও সেই কষ্ট আমি বুঝতে পারছি। অয়ন হতভম্ব। মেয়েটা নির্দ্বিধায় সব বলে দিতে পারে, তার মধ্যে জড়তা কাজ করে না কোনো। অয়ন মাথা নোয়ালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, মামা হওয়ায় কষ্ট পাচ্ছি না, আনন্দ হচ্ছে তাই। অয়ন আভার দিকে চেয়ে মুচকি হাসল, মাথা নাড়িয়ে বলল, হাত ছেড়ে উঠে দাঁড়ালো অন্বিতা। ওড়না ঠিক করে বলল, চলুন তবে অন্বিতার সাথে দেখা করে আসি। অয়ন বিস্মিত হয়ে বলে, কেন? ওকে শুভেচ্ছা জানানো হয়নি। আপনি আমি দুজন একসাথে জানাবো। চলুন, আপনাকে দেখলে অন্বিতা খুশি হবে। অয়ন অন্যদিকে চেয়ে ব্যস্ততা দেখিয়ে বলল, আজ না, অন্য কোনো দিন। আজ আমার কোচিংয়ে যেতে হবে একবার। আধ ঘন্টা সময় লাগবে শুধু। এইটুকুতে কিছু হবে না, চলুন। অস্থির দেখালো অয়নকে। সে অন্বিতার মুখোমুখি হতে চাইছে না। অন্বিতা মা হতে চলছে, কথাটা মোটেও তাকে আনন্দ দেয়নি। আজকাল আভাকে নিয়ে মনে দুর্বলতা টের পেলেও অন্বিতাকে সে ভুলতে পারেনি পুরোপুরি। তাই অযথাই তার সম্মুখে গিয়ে পুরনো ঘায়ে লবণ ছিটাতে চায় না। সে উঠে দাঁড়িয়ে বলল, আপনি গেলে যান, আমার কাজ আছে। এই বলে হাঁটা ধরতেই আভা তার হাত ধরে। প্রথম স্পর্শ আভার। অয়ন অবাক হয়ে পেছন ফিরে তাকায়। আভা হাত ছেড়ে দেয়, বলে, এত ভীতু কেন আপনি? মনের বিরুদ্ধে কেন লড়তে পারেন না? অয়ন বুঝল না। আভা তার সমীপে এসে দাঁড়ালো। সূর্যকরের সোনালি আলোয় আভার মুখটা চকচক করছে। নাকের ছোট্ট পাথরটা ঝিলিক দিচ্ছে বারবার। আভা বলল, আর কত পালিয়ে বেড়াবেন? আমি জানি অন্বিতাকে আপনি এখনো ভুলতে পারেননি। ভুলে যান, তাও বলবো না। প্রথম ভালোবাসা যে ভুলে যায় সে নিষ্ঠুর। আপনি নিষ্ঠুর হন সেটা আমি চাই না। তবে চাই নিজের মনের ভয় থেকে যেন বেরিয়ে আসতে পারেন। অন্বিতার মুখোমুখি দাঁড়ান, বাস্তবতা মেনে নিন। এভাবে ভয় পেয়ে পালিয়ে গেলে কষ্ট কমবে না, বরং বাড়বে। অয়ন আত্মস্বরে বলল, একটু একটু করে যে শক্ত খোলস দিয়ে মন বেঁধেছে, ওনার সামনে গেলে তা আবার ভেঙে যাবে। যতবার ভাঙবে ততবার তৈরি করবেন, তাও ভয়ে পিছিয়ে যাবেন না। অয়ন মলিন হেসে আভার গালে হাত রাখল। অয়নের পুরুষালী হাতের নরম স্পর্শ বুকের কম্পন বাড়ালো আভার। ঢোক গিলল সে। অয়ন বলল, যদি কখনো আপনাকে গ্রহণ না করি, তাও আমাকে এভাবে ভালোবাসবেন তো আভা? আকুতি উপচে পড়ল এই সুরে, যেন সে ভয় পাচ্ছে, ভালোবাসা হারিয়ে ফেলার ভয়। আভা তার
হাতের উপর হাত রেখে তাকে অভয় দিয়ে বলল, মৃত্যুর আগ অবধি আমি আপনাকেই ভালোবাসবো, মরে গেলেও ভূত হয়ে ঘাড়ে চাপবো আপনার, তাও নিস্তার দেব না। অয়ন হাসল, বলল, আমার নিস্তার চাই না। শশী অন্বিতার রুমে আসে। অন্বিতা শুয়েছিল তখন। শশী আস্তে করে ডাকলো তাকে, বলল, অন্বিতা, তোমার বান্ধবী এসেছে। চোখ মেলে তাকালো অন্বিতা, আস্তে করে উঠে বসলো, গায়ে ওড়না জড়িয়ে বলল, কে আপু? আভা। হ্যাঁ। হাসি ফুটল অন্বিতার মুখে। সে ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। শশী সাহায্য করলো তাকে। তারপর গায়ে ভালো মতো ওড়না জড়িয়ে ভারী শরীর টেনে গেল বসার ঘরে। আভাকে দেখে যতটা না খুশি হলো, তার থেকেও বেশি অবাক হলো আভার পাশের মানুষটাকে দেখে। যদিও আভা তাকে সবই বলেছে, তাও আজ এখানে এভাবে অয়নকে সে একেবারেই আশা করেনি। আভা ছুটে এসে জড়িয়ে ধরল অন্বিতাকে। বান্ধবীকে পেয়ে ভীষণ খুশি হলো অন্বিতা। আভা তার গাল টেনে দিয়ে বলল, মাশাল্লাহ, কি গুলুমুলু হয়েছিস দোস্ত। অন্বিতা মিষ্টি হাসল। আভা তার ভরাট পেটে হাত রেখে বলল, আমার খালামণিরা কেমন আছে? ভালো। খালামণিকে পেয়ে আরও বেশি ভালো হয়ে গিয়েছে। আভা হাসল। অয়ন দেখেছে অন্বিতাকে। কি আশ্চর্য পরিবর্তন মেয়েটার মাঝে। হ্যাংলা পাতলা মেয়েটার এখন কি ভারী শরীর, গালগুলো ফুলে টসটসে। না চাইতেও অয়নের চোখ গেল অন্বিতার পেটের দিকে। উঁচু ভরাট পেট দেখে কিঞ্চিত হাসল সে। আভা অয়নের দিকে চেয়ে হেসে বলল, আপনাকে তো আরও একটা কথা বলা হয়নি, অন্বিতার কিন্তু টুইন হচ্ছে। অয়ন এই পর্যায়ে হাসল। অন্বিতার দিকে চেয়ে বলল, কেমন আছেন? অন্বিতা হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্বিতা প্রসন্ন সুরে বলল, ভালো না থেকে উপায় আছে। আমার বান্ধবী যার সাথে আছে, তার ভালো না থেকে কোনো উপায় নেই। অয়ন উত্তর না দিয়ে উৎসত হাসল। শশী বলল, অন্বিতা, তুমি ওনাদের নিয়ে বসো, আমি খালাকে বলে নাস্তা পাঠাচ্ছি। রান্নাঘরের দিকে গেল শশী। আভা অন্বিতাকে ধরে সোফায় বসালো। ভাইয়া কোথায়? নার্সিং হোমে। হ্যাঁ, একটু পরেই চলে আসবে ও। আভা একবার আশেপাশে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, ওই শশী দেখি একেবারে সোজা হয়ে গিয়েছে। অন্বিতা মৃদু হেসে বলল, হ্যাঁ, শশী আর ফুপি দুজনেই বদলে গিয়েছেন। দুজনে আমার অনেক যত্ন করেন। নয়তো মা কতবার বলেছেন ওই বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ওনারা রাজি হন না। বা শুনে ভালো লাগলো। আর তাইভিদ ভাইয়া আর শশী আপুর বিয়ে কত তারিখ? আগামী মাসের 7 তারিখ শশী আপু বলেছিলেন। যদিও আমার ডেলিভারির পর ডেট দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয়েছে শুভ কাজে দেরি করতে নেই, তাই আগামী মাসেই ডেট দিয়ে দিয়েছে। তোর ডেলিভারিও তো আগামী মাসেই। হ্যাঁ, শেষের দিকে। যাক, 1 মাসে দুইটা খুশির সংবাদ। তুই বিয়েটা লাগিয়ে ফেললেই তো আরও একটা খুশির সংবাদ হয়ে যেত। আভা ঠোঁট উল্টে বলল, সেটা ওনাকে বল না, উনি বললে আমি তো আজই রাজি। এতক্ষণ আস্তে কথা বললেও এটা আভা একটু জোরেই বলল। অয়নের মনোযোগ অন্যদিকে ছিল। আভার কথা শুনে সেদিকে চাইল সে। অন্বিতা হেসে বলল, অয়ন,
আপনি তো ভারী অন্যায় করছেন। আমার বান্ধবীকে আর কত অপেক্ষা করাবেন? নির্মল হাসল। অয়ন বলল, কেন? আপনার বান্ধবীর ধৈর্য শক্তি বুঝি এখনই ফুরিয়ে গিয়েছে? মোটেও না। আমার ধৈর্য শক্তি আকাশসম, তা কখনোই ফুরাবে না। আভার কথা শুনে খুশি হলো অন্বিতা। আভার ভালোবাসায় খাদ নেই, এই বিশ্বাসটুকু আরও দৃঢ় হলো তার। সে অয়নের দিকে চেয়ে বলল, জীবনের এক চমৎকার অধ্যায় আপনার জন্য অপেক্ষা করছে অয়ন। আমার বিশ্বাস আপনি আপনার সেই অধ্যায়কে নিখুঁতভাবে উপভোগ করবেন। সুপ্রসন্ন চিত্তে অয়ন বলল, অবশ্যই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। অন্বিতা তার দিকে চেয়ে থেকে প্রশান্তির নিঃশ্বাস ফেলল। ঘরোয়াভাবে শশী আর তাইভিদের বিয়ের আয়োজন করা হলো। বরপক্ষ হিসেবে তাইভিদের বাড়ি থেকে এলো তার মা, ছোট বোন আর মামা। মানুষগুলোকে শশীর মা বেশ আপ্যায়ন করছেন। অন্বিতা ভারী শরীর টেনে আজকাল নড়াচড়াও করতে পারছে না ঠিক মতো। জিনিয়া বেগমও তাকে কোনো কাজে হাত লাগাতে দেন না। তবে আজ জোর করেই শশীকে সাজানোর দায়িত্বটা সে নিয়েছে। শশীর চিবুক নাড়িয়ে অন্বিতা বলল, কি মিষ্টি লাগছে আপনাকে? শশী সলজ্জে হাসল, বলল, তুমি সাজিয়েছ যে তাই। মাহিরকে বলে নার্সিংহোমে একটা কেবিন বুক করে রাখতে হবে। বেচারা তাইভিদ ভাইয়া অল্প বয়সেই হার্ট ফেল করবেন। শশী বিস্ফোরিত চোখে তাকালো। ঠোঁট চেপে মিটিমিটি হাসছে অন্বিতা। চোখ গরম করলো শশী, বলল, নার্সের সাথে মজা করছো, বড্ড পাজি হয়েছ কিন্তু। মেয়েটা খিলখিলিয়ে হাসল। জিনিয়া বেগম এলেন তখন, বললেন, তোমাদের হলো? কাজী সাহেব অপেক্ষা করছেন। জি ফুপু, শেষ। শশী আপুকে কেমন লাগছে বলুন তো? মেয়েকে আপাদমস্তক দেখে নির্মল হাসলেন জিনিয়া বেগম। এগিয়ে এসে মেয়ের কপালে চুমু দিলেন, বললেন, মাশাআল্লাহ, ভীষণ সুন্দর লাগছে। চোখ ভিজে উঠল বোধহয় ওনার। চট করে আঁচলে চোখ মুছে বললেন, চলো তবে, ওনাদের আর অপেক্ষা করিয়ে লাভ নেই। শশীকে নিয়ে তার মা আর অন্বিতা বসার ঘরে এলো। সেখানেই উপস্থিত সবাই। শশীকে বসানো হলো তাইভিদের পাশে। তাইভিদ ভদ্রনম্র ছেলের ন্যায় মাথা নিচু করে বসে আছে, অথচ মনের ভেতর চলছে তার তুমুল আন্দোলন। পাশেই লাল রঙে মোড়ানো বউকে দেখার জন্য মন ছটফট করছে তার, কিন্তু বড়রা সবাই আছে বিধায় তাকাতেও পারছে না। অন্বিতাকে ধরে তার পাশে বসালো মাহির। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। কবুল বলার সময় আসতেই মায়ের হাতটা চেপে ধরল শশী। তার কেমন যেন বুক পুড়ছে, কিছু একটা হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা হচ্ছে। জিনিয়া বেগম আশ্বস্ত করছেন তাকে, অথচ বাঁধ ভাঙা জলে গাল ভিজছে ওনার। অন্বিতা চেয়ে রইল বিষণ্ণ চোখে। এই মুহূর্তটা এত যন্ত্রণাদায়ক কেন? কেন তখন মনে হয় বুকের ভেতর ছিঁড়ে কলিজা কেউ বের করে নিচ্ছে? চোখ টলমল করে তারও নিজের মেয়ের দিকে তাকায়, দেখে আসিয়া বেগমও ছলছল চোখে শশী আর তার মাকে দেখছেন। তা দেখে মলিন হাসে অন্বিতা। মানুষ ভিন্ন হলেও এই সময়ের কষ্টটুকু সবার জন্যই সমান। ক্লান্ত হয়ে বিছানায় বসল অন্বিতা। মাত্রই শশীর বিদায়ের পাট চুকেছে। সারাদিন কোনো কাজ না করেও সে এখন বড্ড অবসন্ন।
মনটাও ভালো নেই। শশীর জন্য খারাপ লাগছে তার। যবে থেকে সে প্রেগনেন্ট হয়েছে তবে থেকে মেয়েটা তার খুব যত্ন করছে। মাথায় তেল দিয়ে দেওয়া, সময়ে অসময়ে এটা ওটা রান্না করে খাওয়ানো, বাইরে গেলে পছন্দের খাবার আনা। তার মন ভালো রাখতে এমন অনেক কিছুই করেছে সে। মাহির সারাদিন থাকে নার্সিংহোমে, বাড়িতে শশীর সাথেই সে বেশিরভাগ সময় কাটিয়েছে। কিন্তু কাল থেকে সেসব আর হবে না বলে মন খারাপ হচ্ছে বড্ড। ফ্রেশ হয়ে এলো মাহির। অন্বিতার সমীপে দাঁড়িয়ে তার বেঁধে রাখা চুল খুলতে খুলতে বলল, মন খারাপ কেন? শশী আপুকে মিস করছি। মাহির মুচকে হাসল। অন্বিতাকে খানিকটা চটানোর জন্য বলল, আমি আরো ভাবলাম তুমি খুশি হবে। ভ্রু কুঁচকালো অন্বিতা। মাথা উঁচিয়ে মাহিরের দিকে চেয়ে বলল, কেন খুশি হব কেন? অন্বিতার চুল থেকে খুলে আনা ক্লিপগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে মাহির বলল, না ভাবলাম আর কি, শশী এই বাড়িতে চলে গেলে হয়তো তুমি খুশি হবে। ওকে তো তুমি একসময় সহ্য করতে পারতে না। মেজাজ খারাপ হলো অন্বিতার। রাগ দেখিয়ে বলল, কি আশ্চর্য, তখন ভুল করেছিল বলে আপুকে আমি অপছন্দ করতাম, কিন্তু এখন তো উনি বদলে গিয়েছেন, এখন কেন অপছন্দ করব? মাহির ফের এলো তার সামনে। ভেজা টিস্যুর বক্সটা নিয়ে তার পাশে বসলো। তারপর ধীরে ধীরে তার মুখ মুছিয়ে দিতে দিতে বলল, মজা করছিলাম। আমি জানি শশীকে তুমি এখনো কতটা পছন্দ করো। অন্বিতা নাক মুখ কুঁচকে বলল, এমন মজা আর করবে না। ওকে বাবা, করব না। মুখের হালকা পাতলা প্রসাধনী টিস্যু দিয়ে মুছে অন্বিতার হাতে একটা জামা ধরিয়ে দিয়ে মাহির বলল, যাও এবার চেঞ্জ করে এসো। অম্বরে আজ রৌপ্যমণ্ডিত মৃগাস্কের খণ্ডাংশ। তার ছানাপোনা অশ্বিনী মিত্রিকা রোহিঙ্গিনীরা আজ দলবল নিয়ে কোনো এক জরুরি আলোচনায় বসেছে। কাদম্বিনী তাদের সাথে খেলছে এক মজার খেলা। মাঝে মাঝেই সে তাদের লুকিয়ে ফেলছে নিজের প্রকাণ্ড ডানার আবরণে, আবার একটু পরেই সেই ডানা মিলিয়ে দিয়ে প্রকাশ করছে তাদের। এমন চঞ্চলতায় অম্বরতল আজ বেজায় খুশি। আর তার খুশিতে অন্ধকার বাতাবরণ ফুরফুরে বেশ। বসে বসে হাত কচলাচ্ছে তাইভীদ। মাথার ওপর ফ্যান থাকা সত্ত্বেও অযথা ঘামছে সে। তাকে আর চোখে একবার দেখলো শশী। বিরক্ত হয়ে কপাল কুঁচকালো। হাতের টিস্যুখানা তার দিকে এগিয়ে দিয়ে বলল, কপালের ঘাম মুছুন। সহসাই হাত বাড়িয়ে টিস্যুটা নিল সে। চেপে চেপে মুছল কপালের সেচ জল। শশী জিজ্ঞেস করল, পানি পান করবেন? তাইভীদ মাথা নাড়িয়ে না করল। পরক্ষণেই আবার কি ভেবে তাকালো শশীর দিকে। শশীর কুচকান কপাল দেখে জোরপূর্বক হাসল সে। ইতস্তত সুরে বলল, আমি আসলে আমার আগে অভিজ্ঞতা নেই তো, তাই একটু নার্ভাস। ঠোঁট প্রসারী করে হাসল শশী। রগর সুরে বলল, ঠিক বলেছেন, আমার আরও 4-5টা বিয়ে হয়েছিল তো, তাই আমার খুব অভিজ্ঞতা আছে। শশীর কথার স্বর বুঝতে পেরে মাথা চুলকালো তাইভীদ। আমতা আমতা করে বলল, তোমার জন্য একটা উপহার এনেছিলাম। যেদিন আপনার এই নার্ভাসনেস কমবে সেই দিনই দিয়েন কেমন? চট করে উঠে দাঁড়ালো তাইভীদ। মাথা ঝাঁকিয়ে বলল, না, আমি এখনই আনছি। এই বলে সে
আলমারি খুঁজে একটা ছোট্ট বক্স নিয়ে এলো। শশীর পাশে বসলো এসে। বক্সটা শশীর দিকে এগিয়ে দিয়ে বলল, আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে এটাই কিনতে পেরেছি। শশী বক্সটা খুলে দেখল, একজোড়া রূপোর নূপুর। খুশি হলো সে, মুখে ফুটল চমৎকার হাসি। তাদের মধ্যে আর 5টা ছেলে মেয়ের মতো লুতুপুতু প্রেম ছিল না কখনো। কখনো কাউকে ঠিক মতো ভালোবাসি কথাটাও বলা হয়ে ওঠেনি। তবে এইটুকু বিশ্বাস ছিল, দুজন দুজন দুজনকে খুব পছন্দ করে। সেই বিশ্বাসের আজ এই দিনটা এসেছে। সে নূপুর দুটো তুলে তাইভীদের হাতে দিয়ে বলল, পরিয়ে দিন। চিত্ত চঞ্চল হলো তাইভীদের। তার মানে শশীর নূপুর পছন্দ হয়েছে। সে হাঁটু গেড়ে নিচে বসে শশীর পাখানা নিজের হাঁটুর উপর রেখে নূপুর পরিয়ে দিল। শশী আপ্লুত চোখে দেখল তার পা যুগল। বড্ড সুন্দর লাগলো তার। উঠে বসলো তাইভীদ। শশী বলল, আপনাকে দেওয়ার মতো তো আমার কাছে কিচ্ছু নেই। তাইভীদে হেসে বলল, পুরো তুমিটাকেই যেখানে পেয়েছি সেখানে আর কিছুই আমার লাগবে না। শশী মুচকি হেসে বলল, তাও বাসর রাত কিছু না দিলে হয় নাকি? চোখ বন্ধ করুন তো। কেন? উপহার দিব। বেশ, বন্ধ করলাম। তাইভীদ চোখের পাতা নিমীলিত করল। শশীর লজ্জা লাগছে বেশ, তাও এগিয়ে এলো সে। কাছাকাছি আগাতেই টের পেল হৃৎপিণ্ডের বেগতিক কম্পন। ঢোক গিলল। নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো খানিক। এর আগে যে কোনো ছেলের এতটা নিকটে যায়নি তা না। বিদেশে তার এক বয়ফ্রেন্ড ছিল। একটু আধটু চুম্বনের সাক্ষী আরও আগেই হয়েছিল সে। তবে এমন অস্বস্তি আগে হয়নি। শান্ত শীতল নির্ঝট চিত্ত জুড়ে তুলল তুমুল ঝড়। শুরু হলো অচিরাত। আচমকা কেঁপে উঠল পুরো শরীর। বিদ্যুতের মারাত্মক ঝটকা খেল বোধ হয়। বদন জুড়ে টের পেল অসহ্যকর উষ্ণতা। ছিটকে দূরে সরে বসল শশী। হাঁপড়ের মতো উঠানামা করছে তার বুক। অস্বস্তিতে গায়ে কাটা দিচ্ছে। অন্যদিকে ঠোঁটে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে শশীকে দেখছে তাইভীদ। মারাত্মক কিছু একটা হয়ে গিয়েছে ভাবতেই তপ দেখাচ্ছে বারবার। শশী এবার ব্যস্ত দেখিয়ে বলল, অনেক রাত হয়েছে, শোয়া উচিত। এই বলে সে উঠতে নিলেই তাইভীদ তার হাত টেনে ধরে। শশী থমকে তাকায়। তাইভীদের অদ্ভুত সম্মোহনী দৃষ্টি দেখে ঘাবড়ায় সে। নিজের কৃতকার্যে এখন বড্ড আফসোস হচ্ছে তার। তাইভীদ কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, এই নম্রভদ্র মনটাকে অভদ্র করে দিলে তার শাস্তিটুকু পাবে না বুঝি? শশী ঢোক গিলে ধীর গলায় জিজ্ঞেস করল, কিসের শাস্তি? আমি কিছু করিনি। কিছু করনি বলছো? আমার 30 বছরের জ্যোতি সাধ্বী ঠোঁটকে তুমি এক লহমায় দূষিত করে দিয়ে বলছো কিছুই করনি। শশী চমকায়, এই লোক কি বলছে এসব? তাইভীদ ফের বলে, ভেবেছিলাম ধীরে সুস্থে হবে সব, কিন্তু তুমি তো প্রথম রাতেই ঝড় বাঁধিয়েছ। এবার ঝড়ের তাণ্ডব না সামলেই শুয়ে পড়বে। শশীর এবার মরে যেতে ইচ্ছা করছে। ছেলেটাকে আলাভোলা ভেবেছিল, কিন্তু এ তো মিসকা শয়তান। নিজেকে আচ্ছা মতো গালমন্দ করল সে। তারপর তাইভীদের দিকে চেয়ে বলল, আমি শুধু উপহার দিতে চেয়েছিলাম। আপনি এভাবে
রিয়্যাক্ট করবেন, তাহলে কখনোই এমন কিছু করতাম না। শব্দ করে হাসল তাইভীদ, বলল, এত চমৎকার উপহারে আমি শিহরিত, আর এই শিহরণ আমার আজন্মে থাকবে। লজ্জায় মাথা নোয়ায় শশী। তাইভীদ উঠে যায়। ঘরের ফকা সাদা বাতি নিভিয়ে মৃদু সবুজ ঝুমবাতি জ্বালায়। আবছা সবুজ আলোয় উদম গায়ের তাইভীদকে আবিষ্কার করে। শশীর শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়, পায়ের তলা শিরশিরে ওঠে। ছেলেটা শিশিকে সময় দিতে চায় না। একটু আগেই যে কিনা নার্ভাসনেসে ঘামছিল, সে আচমকা এতটা বেপরোয়া হয়ে ওঠায় ভড়কে যায় শশী। এ যেন এক উন্মাদ পুরুষ। তার বিশাল শরীরের নিচে পিষ্ট শশীর শীর্ণ নরম শরীরখানা থেকে থেকে মৃদু শ্বাস ফেলছে কেবল, তাও তাইভীদকে বাধা দিচ্ছে না। সময় এখন দ্বার প্রান্তে, 2 কি 3 দিন আছে হয়তো অন্বিতার ডেলিভারি। মেয়েটার আজকাল মন ভালো থাকে না, কিছু একটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করে। তার দেখভালের জন্য এই সময়টাতে মাহিরও তার নার্সিং হোমে থেকে ছুটি নিয়েছে। অন্বিতাকে সে চোখের আড়াল হতে দেয় না। তাও কি জানি কি হয়েছে, রাত হলেই মেয়েটা কেঁদে কেটে অস্থির হয়ে যায়। মাহির বোঝে হয়তো ভয় আর দুশ্চিন্তা থেকে এমন করে। সে বোঝায় অন্বিতাকে। তার কথা শুনে সে কিছুক্ষণ থ মেরে থাকলেও একটু পরেই আবার শুরু হয় এসব। সকালেই মন ভালো করার জন্য অন্বিতার জন্য 1 বাক্স আইসক্রিম এনেছে মাহির। তবে একটা আইসক্রিমও তাকে ধরতে দেয়নি। বলেছে 2 দিন পর তার ছেলে মেয়েকে সাথে নিয়ে যেন এই আইসক্রিম খায়। অন্বিতা তার সেই কথা শুনে হাসে, জিজ্ঞেস করে, তোমার বাচ্চারা বুঝি পৃথিবীতে এসেই আইসক্রিম খাওয়া শুরু করবে? মাহির তখন আপ্লুত স্বরে বলে, তাদের মা খেলেই তাদের খাওয়া হয়ে যাবে। পেটে হাত রেখে বড় বড় চোখে চেয়ে আছে অন্বিতা। মাহিরের কাজকর্মে সে হতভম্ব, হতবাক। এই ছেলে এক ঘর পুরো খেলনায় ঠেসে দিয়েছে, রোমে দাঁড়ানোর জায়গাটুকু নেই। আজও আবার এক কার্টুন এনেছে। অন্বিতা আর দাঁড়াতে পারল না, চেয়ারে বসলো শ্লথ গতিতে। ভীতস্পৃহ সুরে বলল, খেলনার দোকান নিয়ে ক্ষান্ত হয়নি, এখন কি গোডাউন দিতে চাও? মাহির খেলনাগুলো গুছিয়ে রাখছে। অন্বিতার কথা শুনে হাসে সে। মনটা আজকাল তার ভীষণ ফুরফুরে। এই তো আর 2 দিন, তারপরে কোল জুড়ে 2 ছোট্ট তুলতুলে পুতুল নিয়ে সে বাড়িময় ঘুরবে। তাদের নরম গালে ভালোবাসার পরশ আঁকবে। এসব খেলনা নিয়ে খেলতে বসবে। সেসব ভেবে তার যেন আর তর সইছে না। জবাবে সে বলল, পারলে তাই করব। অন্বিতা কপাল কুঁচকে বলল, একদম না। অতিরিক্ত খেলনা কিনে টাকা অপচয় করার কোনো মানে হয় না। এমনিতেই ওদের অনেক খেলনা হয়ে গিয়েছে, আর একটাও কিনবে না। মাহির খেলনা রেখে অন্বিতার সমীপে হাঁটু ভাঁজ করে বসল। তার ভরাট পেটের দিকে চেয়ে বলল, দেখেছিস তোদের মা কি কিপটে, আমাকে 2 খেলনা কিনতে দেয় না। 2টোর কথা বলে বলে আজ পুরো ঘর তুমি ভরিয়ে ফেলেছ। তাতে কি আমার বাচ্চাদের জন্য আমি আরো খেলনা কিনব? তুমি একদম বাধা দিবে না? অন্বিতা
মাথা নাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই লোককে বুঝিয়ে লাভ নেই, ইদানিং সে নিজেও বাচ্চা হয়ে গিয়েছে। বাচ্চারা পৃথিবীতে আসার আগেই তাদের জন্য আলমারি ভর্তি জামা কিনেছে। সেদিন তো পাগলামির মাত্রা ছাড়িয়েছিল সে। হুট করেই দুটো স্কুল ব্যাগ নিয়ে হাজির হয়। অন্বিতার চক্ষু কপালে হতভম্ব হয়ে শুধায়, তুমি স্কুল ব্যাগ কেন এনেছ? মাহির তখন মাথা চুলকে হেসে বলে, না মানে, আসার পথে ব্যাগগুলো খুব পছন্দ হয়েছিল, তাই নিয়ে এলাম। বাচ্চাদের স্কুলে ভর্তি করলে তো ব্যাগ লাগতোই, তাই আগেই কিনে নিয়ে এসেছি। অন্বিতার সেই কথা শুনে মাথায় হাত। বাচ্চারা কবে বড় হবে, স্কুলে যাবে, সেই চিন্তায় কিনা বাচ্চাদের বাপ এখনই স্কুল ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে। বিভাবসুর পতন ঘটেছে সেই অবসাদে। ম্রিয়মাণ হয়েছে দিনের আলো, পাখিরা নীড়ে ফিরেছে আরও কয়েক পল আগেই। আজ অনেক দিন পর শশী আর তাইভীদ এসেছে এই বাড়িতে। সন্ধ্যাখানা তাদের আগমনে মুখরিত। জিনিয়া বেগম ব্যস্ত জামাইয়ের সমাদরে। সৌজন্য সাক্ষাৎ শেষে অন্বিতা তার রুমে গিয়ে বসেছে। শশীও এসেছে তার সাথে একটু গল্প করতে। অন্বিতার পেটে হাত রেখে সে বলে, আমার মামুনিরা কেমন আছে? অন্বিতা প্রসন্ন হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো। যাক, আর দুটো দিন, তারপরই তারা আমার কোলে। এই বলে শশী হাসল, অন্বিতাও হাসল তার তালে। বলল, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্বিতা তখন মুচকি হেসে বলল, একটা আবদার রাখতে হবে। কি আবদার বলো? আমার বাচ্চাদের জন্য বন্ধু আনার গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদেরই, আর সেটা যেন খুব শীঘ্রই হয়। অন্বিতার কথার মানে বুঝতে পেরে খানিকটা লজ্জা পেল শশী। বলল, ওসব পরে ভাবা যাবে, আগে আমার মামুনিরা সুস্থভাবে পৃথিবীতে আসুক। আরও কিছুক্ষণ কথা হয় তাদের। এর মাঝেই জিনিয়া বেগম শশীকে ডাকেন। শশী উঠে যায়। বিছানায় একাই শুয়ে থাকে অন্বিতা। বসার ঘরে তাইভীদের সাথে কথা বলছে মাহির। নার্সিং হোমে যাওয়া হয় না বিধায় তাইভীদের সাথে বেশ অনেক দিন পরেই তার দেখা। ছেলেটা আগের তুলনায় বেশ সুদর্শন হয়েছে, শরীরে মাংস হয়েছে বেশ। মাহির তাকে আগাগোড়া পরখ করে হেসে বলে, আমার বোন তাহলে আপনাকে বেশ যত্নেই রাখছে। জুসের গ্লাসটা ঠোঁট থেকে সরিয়ে তাইভীদ অবাক চোখে বলল, হঠাৎ এই কথা? বেশ সুদর্শন লাগছে কিন্তু। তাইভীদ সলজ্জ হাসে। তা দেখে মাহির হেসে বলে, মেয়েদের মতো লজ্জা পাচ্ছেন দেখছি। এভাবে এর আগে আমাকে কেউ সুদর্শন বলেনি তো, তাই একটু লজ্জা পাচ্ছি। মাহির পুনরায় কিছু রগর সুরে বলার আগেই ভেতর থেকে বিকট শব্দের এক চিৎকার এলো। আচমকা চিৎকারে বসার ঘরে ছুটে এলো সবাই। মাহির আর তাইভীদ উঠে দাঁড়ালো। সবাইকে একবার পরখ করতেই আঁতকে উঠল মাহির। রুদ্ধশ্বাস ফেলে বলল অন্বিতা। ছুটে যায় সে। ঘরের ভিতর গিয়ে দেখে ওয়াশরুমের দরজার কাছটায় চিত হয়ে পড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে অন্বিতা। তার পায়ের কাছটায় রক্তের স্রোত। আচমকা মাহিরের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তা বুঝতেই পারছে না কি হয়েছে। বাড়ির বাকি সদস্যরা হন্তদন্ত হয়ে অন্বিতাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু
তার ভারী শরীরের ভর ছেড়ে দেওয়ায় কেউ উঠাতে পারছে না। মাহির এখনো ঠায় দাঁড়িয়ে। অন্বিতার মুখটা ক্রমশ আরক্ত হচ্ছে। ব্যথায় মেয়েটার জীবন যাচ্ছে যেন। শশী চেঁচিয়ে বলে, মাহির, দাঁড়িয়ে আছো কেন? অন্বিতাকে তোলো, ওকে হাসপাতালে নিতে হবে। হুঁশ ফেরে মাহিরের, ছুটে যায় অন্বিতার কাছে। তাইভীদ ততক্ষণে গাড়ি নিয়ে বের করে। অন্বিতার নিঃশ্বাস আটকে আসছে। সাদা মেঝেতে লাল রক্ত দেখে দম যেন ফুরিয়ে আসছে তার। মাহিরকে কাছে পেয়ে ক্ষীণ স্বরে শুধু বলল, আমার বাচ্চাগুলো কি বাঁচবে না মাহির? মাহির উত্তর দিতে পারল না। অন্বিতার হুঁশ আছে কিনা বলা মুশকিল। তারপর আর কোনো কথা বলেনি সে। পুরো বাড়ি রক্তে মাখামাখি হলো। তারপর নার্সিং হোমে নেওয়া হলো তাকে। অপারেশন থিয়েটারের বাইরে অসাড় মৃত হয়ে বসে আছে মাহির। সে চোখের পলক ফেলতেও ভুলে গেছে বেমালুম। উপর দিকে চেয়ে কি যেন দেখছে, সেই জানে। জিনিয়া বেগম, তার অন্বিতার মা আসিয়া বেগম দুজনেই নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর কাছে মেয়ের সুস্থতা কামনায় কেঁদে কেটে ব্যাকুল তারা। শশী দাদুকে নিয়ে এক কোণে বসা। অসুস্থ দাদুর লাঠি কাঁপছে ঠক ঠক। চোখের সাদা পাপড়িগুলো ভিজে আছে। একবার অসহায় চোখে তাকাচ্ছেন নাতির দিকে, আবার তাকাচ্ছেন অপারেশন থিয়েটারের দিকে। কিছুক্ষণ বাদেই ভেতর থেকে তীক্ষ্ণ এক কান্নার স্বর এলো। সম্বিত ফিরল সকলের। আকুল চোখে দরজার দিকে তাকালো মাহির। শশী মাহিরের দিকে চেয়ে হেসে বলল, মাহির, তোমার বাচ্চাদের কান্না শুনছ? অমাবস্যা কেটে পূর্ণিমার দেখা পেল মাহির। ঠোঁটে ফুটল কিঞ্চিত তৃপ্তির হাসি। অস্থিরতা বাড়ল ভীষণ। বাচ্চাদের আর অন্বিতাকে দেখার জন্য মন চনমনে হয়ে উঠল তার। নার্স বেরিয়ে আসে। সাদা তোয়ালে পেঁচানো তার হাতে এক ছোট্ট পুতুল। মাহির ছুটে আসে তার কাছে। নার্সের কোল থেকে বাচ্চা নিয়ে খুব করে আদর করে তাকে। দাদুকে নিয়ে শশীও উঠে দাঁড়ালো। বাদুড়ে বাচ্চাটার লাল লাল গালে চুমু দেয়। খুশ মেজাজে বলে, আমি মা আর আন্টিকে নিয়ে আসি। শশী তাদের আনতে যায়। মাহির নার্সের দিকে চেয়ে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ আর আরেকটা বাচ্চা কেমন আছে? আচমকা পরিবেশ কেমন যেন অশান্ত হয়ে উঠেছে। প্রচণ্ড ঝড় উঠেছে বাইরে। বেগতিক বাতাসে গাছগুলো ভেঙে পড়ার উপক্রম। আকাশ চিরে দেখা মিলছে স্ফুলিঙ্গের। আচানক কি হলো? কেন বাতাবরণ ভয়ঙ্কর হলো এত? তবে কি তারা জানান দিচ্ছে কিছু মানুষের মনের ভেতরকার ঝড়? সেই ঝড়ের সাথে পাল্লা মেলাতেই কি এত আয়োজনে নেমেছে তারা? আইসিইউ রুমের বাইরে নিরুত্তাপ দাঁড়িয়ে মাহির। চোখ মুখের দৃষ্টি শান্ত, নীরব। ছেলেটার ভেতরে কি চলছে তা বোঝা মুশকিল। তবে এইটুকু বোঝা যাচ্ছে, প্রকৃতির ঝড়ের চেয়েও মনের ঝড়ে বেহাল দশা তার। পাশ থেকেই শোনা যাচ্ছে এক ছোট্ট পুতুলের বিদঘুটে চিৎকার। জন্মের পর প্রথম আহারের জন্য বাচ্চাটা ছটফট করছে। আসিয়া বেগম পায়চারি করছেন তাকে কোলে নিয়ে। কান্না থামানোর বৃথা চেষ্টা। আভা সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, আন্টি, আমি কোলে নিব? আসিয়া বেগম বিমর্ষ সুরে বললেন, মায়ের কোল খুঁজছে বাচ্চাটা। আভা ঠোঁট চেপে কান্না দমিয়ে রাখে। ছোট্ট
তুলতুলে শিশুটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আল্লাহ তোমার দিকে চেয়ে যেন একটু দয়া করেন। আসিয়া বেগম কন্দনরত সুরে বললেন। মেয়েটার জ্ঞান ফিরে যখন তার আরেক মেয়ের কথা জানতে চাইবে, তখন আমি কি জবাব দিব? আসিয়া বেগম নাতনিকে বুকে জড়িয়ে ফুঁপিয়ে কাঁদেন। আভা সান্ত্বনা দেওয়ার ভাষা পায় না। সে নিজেই তো এসব মেনে নিতে পারছে না। তার বান্ধবীর কেমন করুণ দশা কেন হলো? কেন মেয়েটার এক সন্তান হারিয়ে আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে? কেন? সে নিজেকেই বোঝাতে পারছে না। যেখানে সেখানে আর অন্য কাউকে কি বুঝ দিবে? তাইভিদ মাহিরের পাশে এসে দাঁড়ালো, একবার তাকালো। কাঁচ ভেদ করে ভেতরে অক্সিজেন সহ নানান চিকিৎসা সামগ্রীর বহরে অন্বিতাকে দেখা যাচ্ছে না ঠিক মতো। এক পলক সেদিকে চেয়ে আবার চাইলো মাহিরের দিকে। ঢোক গিলে বলল, বাচ্চাটাকে কি ফ্রিজিং রুমে রাখবো স্যার? এভাবে বাইরে আর কতক্ষণ থাকবে? মাহির জবাব দেয় না কোনো। হয়তো কান অবধি কথাখানা প্রবেশ করেনি। সে পুনরায় একই প্রশ্ন করায়। আগে শশী এসে বলল, মাহির এখন কিছু বলার মতো অবস্থাতে নেই। তাই ভেদ আপাতত ওকে ফ্রিজিং রুমেই রাখতে হবে। এই কথা শুনে আসিয়া বেগম সেখানে ছুটে এলেন। অস্থির হয়ে বললেন, তোমরা কি বলছো এসব? আমার ছোট্ট নাতনিটাকে ওই ঠান্ডা বরফের মধ্যে রাখবে? ওর তো কষ্ট হবে। আমার মেয়ে জানতে পারলে আমার উপর রাগ করবে খুব। শশীর কান্না পায় ভীষণ, কিন্তু সে কাঁদে না। সবাই একসাথে ভেঙে পড়লে সব সামলাবে কে? সে আসিয়া বেগমকে আশ্বাস দিয়ে বলে, আজকের রাতটুকু থাকুক আন্টি, কালকে অন্বিতা সুস্থ হয়ে উঠলে ওর সিদ্ধান্তই সব হবে। আসিয়া বেগমের ঠোঁট কাঁপছে, শরীরও কাঁপছে ওনার। মাথা হেলিয়ে ক্ষীণ আওয়াজে বললেন, আচ্ছা। তারপর তিনি গিয়ে বসলেন একটা চেয়ারে। কোলের বাচ্চাটা এখন ঘুমাচ্ছে। মার বিষাদে কাঁদতে কাঁদতে এবার অভিমানে ঘুম দিয়েছে সে। হয়তো মনে মনে বন করেছে, মা ডাকা না অবধি তার চোখ খুলবে না। নার্সিং হোমের দক্ষিণ পাশের বড় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অয়ন। বাইরের ঝড় এখন থেমেছে, তবে বৃষ্টি বহাল আছে এখনো। সোডিয়ামের আলো চুইয়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো চমৎকার লাগছে বেশ। দীর্ঘশ্বাস ফেলে অয়ন এমনটা তো না হলেও পারত। এই পৃথিবী এত নিষ্ঠুর কেন হলো? মেয়েটার জন্য মায়া হলো না একটুও? তার এত সুখ এক নিমিষেই ছিনিয়ে নিল অয়ন। ভেবে পায় না। এসব ভাবলে দম বন্ধ লাগে তার। অন্বিতার মেয়েটাকে যতবার দেখেছে ততবারই অন্বিতার মুখ ভেসে উঠেছে তার দৃশ্যপটে। সেই একই নাক, তীক্ষ্ণ চোখ, রক্তিম ঠোঁট, যেন অন্বিতার মুখটাকেও বসিয়ে দিয়েছে। বাচ্চাটাকে দেখলে দম বন্ধ হয়ে আসে তার। যখন মনে হয় তারই মতো আরেকটা বাচ্চা মৃত। এই অমোঘ সত্য কি মেনে নেবে অন্বিতা? সব শোনার পরেও সে আদৌ বেঁচে থাকবে তো? ফোনটা বেজে ওঠে, হাতে নিয়ে দেখে অমিতের কল। অয়ন রিসিভ করে, কিরে দোস্ত, অন্বিতার এখন কি অবস্থা? কোনো উন্নতি নেই কি বলছিস? আর ওর মেয়েটা, ওকে কে দেখছে? আছে আন্টি আভা, অন্বিতার শ্বশুরবাড়ির মানুষজন। বাচ্চাটাকে দেখার জন্য সবাই আছে। তবে জানিস, মায়েরকে দেখার মতো কেউ নেই। এক সময়ে সবচেয়ে হিংসে করা ছেলেটার উপর আজ আমার বড্ড মায়া হচ্ছে।
কেমন অসহায় হয়ে চেয়ে আছে অন্বিতার আইসিইউ রুমের দিকে। ওর ভেতরটা নিশ্চয়ই ছারখার হয়ে যাচ্ছে, তীব্র যন্ত্রণায় বুকে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না। কেন এমন হলো বলতো? কেন সৃষ্টিকর্তা ওদের এত কষ্ট দিচ্ছেন? অয়নের গলা ধরে আসে। অমিত বুঝতে পারে অয়নও ঠিক নেই। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, হয়তো এটা সৃষ্টিকর্তার পরীক্ষা, নয়তো কোনো ভুল না করা সত্ত্বেও অমন ফুলের মতো মেয়েটাকে এত কষ্ট পাবে। জানিস, অন্বিতার বাচ্চাটা না পুরো ওর মতো দেখতে। সে কি কান্না তার পুরো নার্সিং হোম গরম করে ফেলেছে। মাকে খুঁজছে বাচ্চাটা। হ্যাঁ, কেউ থামাতে পারছিল না। কি করে পারবে বল? মায়ের অভাব কি আর অন্য কেউ পূরণ করতে পারে? অমিত আফসোস করে বলল, মা অসুস্থ না হলে আমি এক্ষুনি চলে আসতাম। আর আমার এখানে বসে থেকে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা করে লাভ নেই, বরং সৃষ্টিকর্তার কাছে দোয়া কর অন্বিতা যেন ঠিক হয়ে যায়। বাইরে মৃদু আলো, বিভৎস উকি ঝুঁকি মারছে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারদিক। নার্সিংহোম এখনো জিনিয়া বেগম আর দাদু ব্যতীত সবাই আছে। দাদু অসুস্থ বিধায় তাকে এক প্রকার জোর করেই জিনিয়া বেগমের সাথে বাড়িতে পাঠানো হয়েছে। চোখ লেগেছিল সবার, তবে নির্ঘুম রাত কাটিয়েছে মাহির। দু চোখের পাতা এক পলকের জন্য এক করতে পারেনি সে। পুরোটা সময় এক ধ্যানে আইসিইউ রুমের দিকেই চেয়েছিল, যেন মন বলছিল, এই বুঝি অন্বিতা চোখ খুলবে, এই বুঝি মাহির বলে ডাকবে তাকে। কিন্তু তাকে আশাহত করে তেমন কিছুই হয়নি। তার দিকে কফির গ্লাসটা এগিয়ে দেয় অয়ন, কিঞ্চিত ভ্রু কুঁচকে। অয়নের দিকে তাকায় মাহির, মলিন হেসে। অয়ন মাহিরকে ইশারায় কফিটা নিতে বলে, তবে নিরুত্তাপ থাকে মাহির, কফি নেয় না। অয়ন আইসিইউ রুমের দিকে তাকায় একবার। ভোরের আলো ফুটলেও ওই রুমটা আগের মতোই ঝাপসা, ঘোলাটে। সে প্রলম্বিত শ্বাস টেনে বলল, আরও অনেক কিছু সামলাতে হবে। এখনই এত ভেঙে পড়লে কি হবে বলুন? মাহির জবাব দেয় না। অয়ন কিয়ৎক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, অন্বিতাকে খুব ভালোবাসেন তাই না? মাহির ফ্যাল ফ্যাল করে তাকায়। তার অমন ব্যাকুল দৃষ্টি দেখে জোৎসই জবাব পেয়ে যায় অয়ন। মুচকি হাসে, বলে, মেয়েটাও আপনাকে ভীষণ ভালোবাসে। ধরে নিন এটা আপনাদের ভালোবাসার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে নিজেকে যথেষ্ট শক্ত রাখতে হবে, ভেঙে পড়া যাবে না একদম। আমার একমাত্র শক্তি অন্বিতা, ওকে ছাড়া আমি এক জীবন্ত লাশ, বই আর কিছুই না। ডাক্তারের মুখে স্ত্রী সন্তানের বীভৎস অবস্থার কথা জানার পর সেই যে মুখ কুলুপ এঁটেছিল, মাত্রই সেই কুলুপ ছুটেছে মাহিরের। এইটুকু কথা শুনেই অয়ন খুশি হয়, বলে, দেখবেন আপনার শক্তি আরও মজবুত হয়ে আপনার জীবনে ফিরে আসবে। সত্যি বলছেন? কেমন বাচ্চাদের মতো করে জানতে চাইল মাহির, যেন একটু ভরসা খুঁজছে। ডাক্তারের কাছেও কোনোরূপ ভরসা না পেয়ে ছেলেটা দিশেহারা হয়ে পড়েছে একেবারে। তাই অয়নের এইটুকু কথাতেই যেন প্রগাঢ় ভরসা খোঁজার চেষ্টা চালালো সে। একটি চকচকে সকাল, কে বলবে
কাল রাতেই প্রকৃতি এমন তাণ্ডব চালিয়েছিল, নার্সিংহোমের ছাদে কয়েকটা টব ভেঙে গুড়িয়েছে এই তাণ্ডবে। রাস্তার ধারের গাছগুলো এবড়ো থেবড়ো অবস্থা। বাহ্য জগতের ঘোর আমাবস্যা কাটলেও কাটেনি মাহিরের জীবনের। ডাক্তারের মুখ থমথমে। মাহির কিছুক্ষণ খুব চেঁচালো, ডাক্তারকে হুমকি দিল খুব। কেমন চিকিৎসা করছে তারা, যে কাল থেকে তার স্ত্রীর জ্ঞানই ফিরছে না। সবটা ডাক্তারকে সে চাকরিচ্যুত করবে। তাই ভীতে সে শান্ত করলো তাকে। সে ফোঁস করছে। অয়ন সেই ডাক্তারের কাছে এলো, উদ্বেগ দেখিয়ে বলল, কিছুই কি করার নেই ডক্টর, আপনারা এভাবে আশা ছেড়ে দিচ্ছেন। ডাক্তার মাথা নোয়ালেন। মাহির অন্বিতাকে কতটা ভালোবাসে তাই এই কয়দিনে হাসপাতালের চাকরি করা সকলেরই বোঝা হয়ে গিয়েছে। তাই অন্বিতার এই অবস্থায় মাহিরের এহেন রুক্ষ ব্যবহার খুব একটা আমলে নিলেন না তিনি। মৃদুস্বরে বললেন, কাল থেকেই চেষ্টা করছি। ভোরের দিকে হালকা রেসপন্স পাওয়া গেলেও এখন উনি একেবারেই রেসপন্স করছেন না। জীবিত আছেন এখনো, তবে কতক্ষণ থাকবেন তা বলতে পারছি না। জোহরের নামাজটা সেরে সবাই করিডোরে এসে দাঁড়িয়েছিলেন। আসিয়া বেগম। ডাক্তারের মুখে এমন কথা শুনে পাজগোল টলে উঠল তার, বুক কেঁপে উঠল। ছুটে গেলেন নিশ্চল বসে থাকা মাহিরের কাছে। তার পাশে বসলেন তিনি। অতিরিক্ত দুশ্চিন্তায় গলা দিয়ে শব্দ বের হতেই যেন বাধা খাচ্ছে। তাও তিনি বললেন, অন্য কোনো ডাক্তারের কথা আমি বিশ্বাস করব না বাবা। তুমি ডাক্তার, আমি শুধু তোমাকে বিশ্বাস করব। অন্বিতার চিকিৎসা তুমি করো। তুমি আমার মেয়েকে সুস্থ করতে পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। আসিয়া বেগম হু হু করে কেঁদে উঠলেন। মেয়ের চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ ওনার। রাত দিন চোখের পানি নাকের পানি এক করে শুধু মেয়ের জন্য দোয়া করছেন। তাও সেসব দোয়া বিফলে যাচ্ছে দেখে ভীষণ তর পাচ্ছেন তিনি। শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার উপযুক্ত ভাষা জানা নেই মাহিরের। সে নিস্তেজ, নিরুত্তাপ। আজ নিজেকে সব থেকে অক্ষম ডাক্তার মনে হচ্ছে। কি হলো এত ডাক্তারি জেনে, কি হলো এত ডিগ্রি নিয়ে? সেই তো আজ নিজের স্ত্রীকে বাঁচাতে সে অসমর্থ। আসিয়া বেগমকে আভা সামলাচ্ছে, যদিও গাল নাক কেটে কেটে সেও আরক্ত করছে। তাও এক সময় মাকে শান্ত রাখার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে সে। আইসিইউতে প্রবেশপূর্বক সমস্ত প্রস্তুতি নেওয়ার শেষ মাহিরের। ডাক্তারের সাথে কথা বলে ভেতরে প্রবেশ করলো। অতঃপর দরজার বাহিরে ব্যাকুল চিত্তে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। সিক্ত নয়নে, ব্যথিত মনে কাঙ্ক্ষিত মানুষের সুস্থতা কামনায় ব্যস্ত তারা। আসিয়া বেগম নাক টেনে বললেন, মাহির গিয়েছে না, দেখবে আমার মেয়ে এখন সুস্থ হয়ে উঠবে। আভা ঠোঁট চেপে কান্না দমালো, বলল, তাই যেন হয় আন্টি। বিস্মিত চোখে নিজের অর্ধাঙ্গিনীকে দেখছে মাহির। কি আশ্চর্য, দুদিন আগের সেই ব্যস্ত চটপটে মেয়েটা আজ কেমন অসাড় হয়ে এই বিছানায় পড়ে আছে। মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন, আরও কত কি। অন্বিতার পুরো শরীরে একবার চোখ বুলালো মাহির। বসলো একটা উঁচু চেয়ারে। অন্বিতার হাতের উপর হাত রাখলো, ঢোক গিলল বার কয়েকবার। হাতটা এত ঠান্ডা কেন? সে কম্পিত অধরে
অন্বিতার হাতের পৃষ্ঠে ভালোবাসা আঁকল, বলল, অভিমান করে এমন করছো তাই না? তুমি তো আসলে আমাকে ক্ষমা করনি। এখনো সেই পুরনো রাগ রয়ে গিয়েছে, তাই তো এমন করছো। আমি ধরে ফেলেছি অন্বি, কিন্তু এভাবে আর কতক্ষণ থাকবে বলো তো? আমাদের মেয়েটা একটাই মেয়ে, আরেকজনকে আল্লাহ নিয়ে নিয়েছে। তবে তুমি কষ্ট পেও না, আমাদের একটা পরীকে নিয়েই আমরা আজীবন ভালো থাকতে পারবো। কিন্তু সেই পরীটাও যে তোমার সান্নিধ্যে আসার জন্য ব্যাকুল। কাল থেকে কত কেঁদেছে জানো? আর রাগ করে থেকো না অন্বি, আমার মেয়েটা কষ্ট পাচ্ছে অন্বি, তাকাও না। মাহিরের গলার স্বর ধরে আসে, চোখ ভিজে ওঠে, ঠোঁট কাঁপে, ভীষণ রকম যন্ত্রণায় কাঁপে বুক। সে পারছে না আর এসব মেনে নিতে। সৃষ্টিকর্তা কেন এত পরীক্ষা নিচ্ছে তার কাছ থেকে? সে তার গালের সাথে অন্বিতার হাতটা চেপে ধরে, ফুপিয়ে ওঠে। অন্বিতার পালস একেবারেই ক্ষীণ, প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই যেন শেষবার, এই যেন শেষবার। এরপরেই এই ক্ষীণ পালস একেবারের জন্য থেমে যাবে। মাহির চোখ বুজল, এত বীভৎস যন্ত্রণা তার আগে হয়নি। সে বিড়বিড় করে বলল, আল্লাহ, আমার জীবনের বাকি হায়াতটুকু আমার স্ত্রীকে দিয়ে দাও, তাও ফিরিয়ে দাও তাকে। চোখ খুলে অন্বিতার দিকে চাইল সে। অন্বিতার চোখের পাতা তখন হালকা কাঁপল। চমকে তাকালো মাহির, সঙ্গে সঙ্গেই তার পালস চেক করলো ব্যস্ত ভঙ্গিতে। অন্বিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকলো, অন্বিতা, অন্বিতা, আমায় শুনতে পাচ্ছ? জবাব নেই কোনো। মাহির ফের বলল, অন্বি, তাকাও, তাকাও অন্বি, তোমার অপেক্ষায় তোমার পুরো পরিবার, একবার তাকাও প্লিজ। মাহিরের কণ্ঠে অস্থিরতা। সে পারছে না। কোনো এক জাদু প্রয়োগে অন্বিতাকে সুস্থ করে তুলতে। পিট পিট করে তাকালো অন্বিতা। মাহিরের আত্মায় শান্তি এলো। শেষ নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। পালস চেক করলো আবার। না, এখনো স্বাভাবিক না, শুষ্ক, নিস্তেজ। ঠোঁট যুগল নাড়ানোর চেষ্টা চালালো অন্বিতা। মাহির বুঝতে পারল অন্বিতা কিছু বলতে চাইছে। মুখের অক্সিজেন মাস্কটা সে সরিয়ে দিল। প্রথমেই এক প্রলম্বিত শ্বাস টানল অন্বিতা। গলার স্বর আসতে চাইছে না, তাও চেষ্টা চালালো খুব। ঠোঁট নাড়িয়ে ক্ষীণ স্বরে বলল, তোমার প্রতি আমার কোনো অভিমান অভিযোগ নেই মাহির। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে নিয়ে আমার আরও অনেকটা পথ পাড়ি দেবার কথা ছিল, তবে আল্লাহর তা ইচ্ছে হয়নি, তাই এত তাড়াতাড়ি ডেকেছেন আমায়। শোনো, তুমি একদম কাঁদবে না। আমার এক মেয়ে এখানে আছে, তাকে তুমি দেখে রাখবে। আর আরেক মেয়ে, সে আমার অপেক্ষায়। আমাকে যে তার কাছে যেতে হবে। তুমি কাঁদবে না কিন্তু মাহির। আমাকে, মাকে আগলে রেখো। আমার দেহটা তোমার মাঝে না থাকলেও আমি তোমার মাঝে আজীবন থাকব। আর তুমি চাইলেই আরেকটা বিয়ে করতে পারো, আমার আপত্তি নেই। তবে বিয়ের আগে আমার মেয়েটাকে আভার কাছে দিয়ে দিও। আমার মেয়েটা সৎ মায়ের অনাদর সহ্য করতে পারবে না। থামলো অন্বিতা। তার চোখের কার্নিশ বেয়ে জল পড়ল। বুকে বড্ড ব্যথা অনুভব হলো যেন। সে নাক মুখ কুঁচকে বলল, আমার খুব যন্ত্রণা হচ্ছে মাহির, খুব। মরে যেতে একটুও ইচ্ছে করছে না, তাও মনে হচ্ছে। দমটা ফুরিয়ে আসছে একটু একটু করে। সে তাকালো মাহিরের দিকে। ছেলেটার দুই চোখ ভয়ঙ্কর লাল,
নাক মুখ ফুলে যা তা অবস্থা। অন্বিতা হাসল, বলল, এত কেঁদেছো কেন? তোমাকে টমেটো লাগছে। আমাকে ছেড়ে যাবার কথা বলো না অন্বি। তোমাকে ছাড়া আমার এই বেঁচে থাকা অর্থহীন। না না, তোমাকে বেঁচে থাকতে হবে। আমার মেয়ের জন্য তুমি বেঁচে থাকবে। প্রমিস করো, আমার মেয়েকে কখনো আমার অভাব বুঝতে দিবে না। মাহির মুখ ঘুরিয়ে নিল। সে এমন মানতে পারছে না অন্বিতা পাগলামি করছে। কিছুই হয়নি ওর, একটু দুর্বল বলে উল্টাপাল্টা বকছে সব। অন্বিতা অনুনয়ের সুরে বলল, প্রমিস করবে না? আমার এসব ভালো লাগছে না অন্বিতা। কাল থেকে খুব জ্বালাচ্ছ। আর জ্বালাবো না। এই তো আর কয়টা মুহূর্ত। মাহির এবার থমকে ওঠে। মেয়েটা মলিন হেসে বলল, বিদায় বেলায়ও থমকাবে? এখন তো একটু আদর দিতে পারো। মাহিরের ভীষণ কান্না পায়, তাও মেয়েটাকে দেখিয়ে কাঁদে না সে। তার হাতের পিঠে চুমু খেয়ে বলে, ধমক খাওয়ার মতো কথা বলো কেন? আমার আরও চুমু লাগবে মাহির। কপাল, নাক, গাল, ঠোঁট, আমার সবখানে তোমার স্পর্শ লাগবে। মেয়েটার কণ্ঠে এত ব্যাকুলতা কেন? যেন শেষবারের মতো কিছু চাইছে। মাহির তাকে অভিযোগ করার সুযোগ দিল না। স্থান কাল না দেখেই মেয়েটাকে আয়েশ ভরে আদর করল। অন্বিতার আজ পরম সুখ লাগছে। সে মৃদু হেসে বলল, শুনেছি যে মেয়েরা স্বামীর উপস্থিতিতে মারা যায় তারা নাকি ভাগ্যবতী। মাহির তার ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলে, আর একটাও উল্টাপাল্টা কথা নয়। চোখ বুজে ঘুমাও, আমি অক্সিজেন মাস্ক লাগিয়ে দিচ্ছি। এত তাড়া কেন তোমার? একটু পর তো একেবারের জন্য ঘুমিয়েই পড়ব। এখন একটু জেগে থাকি না? আচ্ছা, আমার মেয়েটা কোথায়? ও কি খুব কেঁদেছে? হ্যাঁ, ভীষণ। এখন চাইল্ড রুমে রাখা হয়েছে। তুমি রেসপন্স করছিলে না বলে ওকে বাইরের খাবার দেওয়া হয়েছে। বিচলিত হলো অন্বিতা। বলল সে কি? মেয়েটা তার মায়ের থেকে প্রথম আহারটুকু খেতে পারল না। আমি মা হিসেবে কত জঘন্য। এভাবে বলছো কেন? এখানে তোমার কোনো দোষ নেই। ওকে নিয়ে আসি। না না, এনো না। শোনো, ওর নাম রাখবে নয়নতারা। ভেবেছিলাম আমার 2 সন্তান হলে একজনের নাম রাখবো নয়ন আর অন্যজনের তারা, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই তুমি ওর নাম রেখো নয়নতারা। সুন্দর না নামটা? ভীষণ সুন্দর। অন্বিতা হাসল, বলল, যাও এবার বাইরে যাও। মাকে গিয়ে বলো তার মেয়ে ভালো আছে। মাহির অন্বিতার কপালে চুমু এঁটে বলল, ঠিক আছে, তুমি এভাবে রেসপন্স করলে আমি আজ সন্ধ্যায় তোমাকে কেবিনে দিতে পারবো। অন্বিতা কোনো জবাব না দিয়ে নির্মল হাসল শুধু। অক্সিজেন মাস্ক ঠিক করে বাকি সব চেক করে কেবিন থেকে বেরিয়ে এলো মাহির। তার যাওয়া নিবিড় চোখে দেখল অন্বিতা। মনে মনে খুব করে চাইল এই দেখাই যেন তার শেষ দেখা না হয়। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।